আমাদের কি হয়েছিল? হ্যাঁ, লাস্ট লাস্ট রিটার্নিং কিন্তু হয়ে গেছিলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের জিএল অ্যাকাউন্ট করার কথা আছে। তো জিএল অ্যাকাউন্টটা আজকে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, এবং জিএল অ্যাকাউন্টটা বেসিক্যালি আমরা যে স্ক্রিনে আমরা কাজটা করব, নর্মালি এতদিন আমরা যা স্ক্রিনে কাজ করে এসেছি সেটা হচ্ছে একটা স্ক্রিনের ওপরে। ধরুন কোম্পানি যখন ক্রিয়েট করেছেন ওই স্ক্রিনটাতে যা এসে সব ফিল আপ করে দিয়েছেন, আপনাকে ট্যাব দিয়ে অন্য কোনো স্ক্রিনে যেতে হয়নি। কোম্পানি কোডের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? এরমভাবে আমরা, বাট জিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে অনেকগুলো, 3টে স্ক্রিন থাকবে। 1 নম্বর, প্রত্যেকটা স্ক্রিনে আলাদা আলাদা ফাংশন রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনের সঙ্গে প্রত্যেকটা জিনিসের রিলেশন। এবার হচ্ছে এখানে 2টো এরিয়া অফ ওয়ার্ক রয়েছে, ঠিক আছে? তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আমাদের জিএল ক্রিয়েশনের মেন ফাংশন, ঠিক আছে? তো জিএল ক্রিয়েশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ হয়, বা একটা কোয়েশ্চেন মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার ইন জিএল? জিএলে কটা সেগমেন্ট আছে, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে সেগমেন্ট বলতে কি বোঝায়? সেগমেন্ট হচ্ছে ডিভাইডেশন, ভাগ, ঠিক আছে? তো এখানে আমরা এর আগে যে কাজ করেছি, একটা ভাগে আমরা কাজ করেছিলাম কোম্পানি কোড ওরিয়েন্টেড কাজ দেখেছিলাম, সেখানে যতগুলো আমরা করেছি সব কটা কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছি। আবার যখন চার্ট অফ অ্যাকাউন্টসের পার্টে যখন ঢুকেছি, সেখানে আবার দেখেছিলাম চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে অ্যাকাউন্ট গ্রুপকে অ্যাসাইন করা হচ্ছে, বাট অ্যাকাউন্ট গ্রুপকে কিন্তু ডাইরেক্টলি কোম্পানি করে অ্যাসাইন করা হচ্ছে না। তার মানে এখানে একটা চার্ট অফ অ্যাকাউন্টসটাও কিন্তু একটা মিডিয়েটার হিসেবে কাজ করছে, এটা একটা পার্ট। তার মানে এখানে একটা কোম্পানি কোড একটা যেমন ডাইরেক্ট অ্যাসাইনমেন্টের জায়গা, আবার চার্ট অফ অ্যাকাউন্টসটাও মাধ্যমেও কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের জায়গা তৈরি করেছি, ঠিক আছে? আলটিমেটলি সেটা হয়তো কোম্পানি কোডে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, বাট এটা কিন্তু আমরা ওখানেও করতে পারছি, ঠিক আছে? তো এই জিএল এর ক্ষেত্রে এখানে 2টো সেগমেন্ট থাকে। 2টো সেগমেন্ট কি কি? একটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস, আর একটাকে বলা হয় কোম্পানি কোড, ঠিক আছে? 2টো সেগমেন্ট থাকে, এবং এই জিএলটা যখন আমরা ক্রিয়েট করব, এই জিএলটা ক্রিয়েট করি যখন, তখন আমরা যে অ্যাকাউন্ট গ্রুপটা মেনটেন করেছি, ওই অ্যাকাউন্ট গ্রুপটা যে আমরা ক্রিয়েট করেছি, ওই অ্যাকাউন্ট গ্রুপটাকে কিন্তু সিকোয়েন্সটা বজায় রাখতে হয়। কীরকম সিকোয়েন্সটা? ধরুন আপনি অ্যাসেট অ্যাকাউন্টিং করেছেন, গ্রুপ দিয়েছেন হয়তো 1 থেকে 1000, লাইবিলিটি গ্রুপ দিয়েছেন হয়তো দেখা গেল 1001 থেকে 2000, এক্সপেন্স গ্রুপ দিয়েছেন হয়তো 2001 থেকে 3000। এই যে বিভিন্ন গ্রুপগুলো আপনি দিয়েছেন, তো এই বিভিন্ন গ্রুপগুলো বেসিক্যালি হচ্ছে কনসিস্ট করছে যে আমি কিন্তু ওই পার্টিকুলার কোনো জিএল খুলতে গেলে ওই গ্রুপের যে নাম্বারিংটা ওটাকেই আমরা ইউজ করতে পারবো, আদারওয়াইজ অন্য কিছু ইউজ করতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু খুব বড় ব্যাপার, ঠিক আছে? তো সেইটা কিন্তু আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? তো এইখানে এটা কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি একটা এরর পেয়ে যাব, যে এররের মাধ্যমে আমি কিন্তু পরবর্তীকালে আলটিমেটলি আবার গ্রুপ চেঞ্জ করে নেব, ঠিক আছে? এটা খুব বড় ব্যাপার এখানে। এবার যে কোনো জিএলই যখন আপনি বানাতে যাবেন,
সেই জিএলটা যেমন অ্যাকাউন্ট গ্রুপের একটা দিয়ে যেমন জিএল এর ক্লাসিফিকেশন করা হচ্ছে, এর হায়ারকি লেভেলে মানে এর ওপরের লেভেল যদি দেখা যায় তাহলে দেখবেন জিএলগুলো কিন্তু বেসিক্যালি দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে হয়। কী কী দুটো গ্রুপ? না, একটা গ্রুপ হচ্ছে ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। কী কী বললাম? ব্যালেন্স শিট এবং চার্ট অফ, সরি, প্রফিট অ্যান্ড লস, চার্ট অফ অ্যাকাউন্টস বলছি, ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস। আইদার যে কোনো জিএল নয় ব্যালেন্স শিট গ্রুপে যাবে, সেটা অ্যাসেট লাইবিলিটি হলে ব্যালেন্স শিট গ্রুপে যাবে, আর ইনকাম এক্সপেন্ডিচার হলে সেটা যাবে প্রফিট অ্যান্ড লস গ্রুপে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আপনি যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্ট গ্রুপকে চুজ করবেন, চুজ করার পরই আপনাকে বলতে হবে এই পার্টিকুলার জিএলটা আপনি যে বানাচ্ছেন, যে অ্যাকাউন্ট গ্রুপের জন্য বানিয়েছেন, সেই অ্যাকাউন্ট গ্রুপের পরিধিটা, সেই অ্যাকাউন্ট গ্রুপটা কার, আইদার ব্যালেন্স শিট না প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে? তাহলে আমরা এইখানে আলটিমেটলি ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস এই ব্যাপারটা ওখান থেকে বুঝে নিলাম। তো এবার আমরা একবার জিএল ক্রিয়েশনের স্ক্রিনটার মধ্যে একবার ঢুকলে জিএল ক্রিয়েশনের আগে সিনারিওটা দেখব। জিএল ক্রিয়েশনের টিকট হচ্ছে FS00। দেখুন, বেসিক্যালি চিন্তাভাবনা বলতে আলটিমেট পাক্কা আর 1 মাস হয়তো মোস্ট প্রবাবলি বাকি আছে পুজো। ঠিক আছে? এবার পুজোর পর মানে পুজো হয়ে গেলে কালী পুজোটা 15ই নভেম্বর বোধহয় সম্ভবত পড়েছে। ঠিক আছে? 15, হ্যাঁ, কালী পুজো বোধ ওরকমই পড়েছে। ঠিক আছে? তো এবার দেখা যাচ্ছে যে করতে গেলে আলটিমেট নভেম্বর মাসের পর। ঠিক আছে? যদি সব এটাই প্ল্যানিং করা আছে। সিচুয়েশানটা তো মোটেই খুব একটা ভালোর দিকে না। লোকে গায়ের জোরে বাইরে বেরোচ্ছে, সব করছে। এই সিচুয়েশানটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে রিভার্স হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে জায়গায় খুললো, এখানে দেখুন এই ডান দিকে 3টে স্ক্রিন, একটা হচ্ছে টাইপ ডেসক্রিপশান, একটা হচ্ছে কন্ট্রোল ডেটা, একটা হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট। ঠিক আছে? এবার হচ্ছে এই 3টে স্ক্রিন যেটা আমি বলছিলাম যে দুটো সেগমেন্টের কথা বলছিলাম। ঠিক আছে? এই 3টে স্ক্রিন দুটো সেগমেন্টে ডিভাইড। একটা সেগমেন্টকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস, আর একটা সেগমেন্ট হচ্ছে কোম্পানি কোড। যেমন ধরুন এই টাইপ ডেসক্রিপশান, এই টাইপ ডেসক্রিপশান ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিছু একটা টাইপিং করতে হবে এবং তার ডেসক্রিপশান থাকবে সো অ্যান্ড সো, এরকম ব্যাপার। তো কি টাইপ? টাইপ বলতে কি? টাইপ বলতে কোন ধরনের অ্যাকাউন্ট গ্রুপ, কী ধরনের টাইপ, সেটা হচ্ছে এইখানে চুজ করতে হবে। এই অ্যাকাউন্ট গ্রুপটা যখন এখানে চুজ করব, চুজ করার পর আমাকে কি করতে হবে না, চুজ করার পর আমাকে চুজ করতে হবে এই অ্যাকাউন্ট গ্রুপটা কোন পার্টেই থাকবে, ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস। এবং এরপর ওই পার্টিকুলার যে জিএলটা আমি ক্রিয়েট করব, ওই জিএলটার দুটো জায়গা আছে, একটা শর্ট টেক্সট আর লং টেক্সট। শর্ট টেক্সট হচ্ছে 22 ক্যারেক্টার্স, লং টেক্সট হচ্ছে 55 ক্যারেক্টার্স। ডিফারেন্সটা কি? শর্ট টেক্সট হচ্ছে 22 ক্যারেক্টার, লং টেক্সট হচ্ছে 55, বেসিক্যালি একটা মডেল। তো এবার হচ্ছে শর্ট টেক্সটটা কোথায় কাজে লাগে? যখন আপনি জিএল পোস্টিং করবেন,
ভাউচার যখন এন্ট্রি হবে সেই ভাউচারে জিএল এর যে নামটা উঠবে সেখানে শর্ট টেক্সটে যেটা টাইপ করছেন সেটা ডিসপ্লে হবে। আর লং টেক্সটটা কোথায় হবে? লং টেক্সটটা বেসিক্যালি হয় ওই পার্টিকুলার জিএল এর যখন রিপোর্টিং দেখবেন তখন লং টেক্সটের রিপোর্টিংটা আসবে। ঠিক আছে, লং টেক্সটটা ডিসপ্লে হবে। এইটা দুটোই কিন্তু আলটিমেটলি আমাদের এক রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আলাদা রাখলে আমরা জিনিসের ডিফারেন্সটা বুঝতে পারবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে শর্ট টেক্সট লং টেক্সট। নেক্সট হচ্ছে কন্ট্রোল ডেটা। কন্ট্রোল ডেটা বলতে কি বোঝায়? দেখুন, আচ্ছা এইবার একটা কথা বলি, এইখানে দেখুন একটা জিনিস, এটাকে কন্টিনিউ করুন, কাটুন। আচ্ছা, এবার দেখুন এই যে কন্ট্রোল ডেটা, এই যে সরি চার্ট অফ ডেপ্রিসিয়েশন, চার্ট অফ এই সরি টাইপ ডেসক্রিপশান, এই যে স্ক্রিনটা এটাকে কন্ট্রোল করছে কে না চার্ট অফ অ্যাকাউন্টস। কেন কন্ট্রোল করছে চার্ট অফ অ্যাকাউন্টস? না এইখানে আলটিমেটলি আমাদের প্রথমে চুজ করতে হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। যে অ্যাকাউন্ট গ্রুপটা আমরা যখন ক্রিয়েট করেছিলাম কোথায় বানিয়েছিলাম? না বানিয়েছিলাম আমরা আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, তাহলে আমাদের এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা কন্ট্রোল করছে বেসিক্যালি হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এবার দেখুন, এবার আসছে কন্ট্রোল ডেটা। মেশিন অত্যধিক স্লো চলছে। আপনি কি হার্ড ডিস্ক দিয়ে চালাচ্ছেন না মেশিনে?
এবার হচ্ছে আসছে কন্ট্রোল ডেটা। এই কন্ট্রোল ডেটা স্ক্রিনটায় প্রথম আমাদেরকে কি করতে হচ্ছে না, প্রথম আমাদের কন্ট্রোল ডেটা স্ক্রিনে যেটা করতে হচ্ছে, দিতে হচ্ছে কারেন্সি। ঠিক আছে, অ্যাকাউন্ট কারেন্সি। ঠিক আছে, অ্যাকাউন্ট কারেন্সিটা কোত্থেকে আমরা দিচ্ছি না, বেসিক্যালি অ্যাকাউন্ট কারেন্সিটা বাই ডিফল্ট নিয়ে নেয়। কেন বাই ডিফল্ট নিয়ে নেয় না, যেহেতু জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়তে আমাকে কোম্পানি কোডটা দিতে হয়। এখানে এই কারেন্সিটা ওই কোম্পানি কোড যখন ক্রিয়েট করেছিলাম, সেই কোম্পানি কোড ক্রিয়েশনের সময়তে যে কারেন্সি দিয়েছিলাম সেই কারেন্সিটা এখান থেকে পিক করে নেয়, যেহেতু কোম্পানি কোডের আন্ডারে একটা পার্টিকুলার জিএল অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, তাহলে কী হলো, যখন জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন আমাকে কোম্পানি কোডটা দিয়ে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, এবং যেহেতু কোম্পানি কোড দিয়ে ঢুকেছি, আমি যখন কোম্পানি কোড ক্রিয়েট করেছিলাম তখন আলটিমেটলি কোম্পানি কোডের কারেন্সি দিয়েছিলাম, সেই কারেন্সিটা এ অটোমেটিক্যালি তৈরি নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে আর একটা এখানে ফিল্ড রয়েছে, অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি, এখানে টিক মারা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জিএল এর ক্ষেত্রে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি এইটা আমরা টিক করব। ঠিক আছে, বা কেনই বা করব। ল্যাঙ্গুয়েজটা কি আছে, অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি। যখন কেউ ব্যালেন্স জিজ্ঞেস করবে, শুধুমাত্র ব্যালেন্স, তখন আমাদেরকে লোকাল কারেন্সিতেই বলতে হয়। যেমন ধরুন ক্যাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স, স্টকের ব্যালেন্স, এই সমস্তগুলো আমাদের কিন্তু লোকাল কারেন্সি দিয়ে বলতে হবে। যে ক্যাশে কত টাকা আছে, আপনাকে কিন্তু আলটিমেটলি আপনি যে কারেন্সিটা ইউজ করছেন কোম্পানি কোডের হিসাবে, সেই কারেন্সি হিসাবে আপনাকে বলতে হবে। ব্যাংকে কত টাকা আছে সেটা কিন্তু কোম্পানি কোড হিসাবেই বলতে হবে। ঠিক আছে, স্টক কত টাকার আছে সেটা কিন্তু আপনাকে কারেন্সি হিসাবেই বলতে হবে। ঠিক আছে, এইবার আর একটা অ্যাকাউন্ট আছে, সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট ব্যাপারটা কি না, ক্যাশ ডিসকাউন্ট ব্যাপারটা হচ্ছে যখন আলটিমেটলি কোনো ভেন্ডারের কাছ থেকে আপনি কিছু পারচেস করছেন, ভেন্ডার আপনাকে একটা অফার দিল। কি অফার না, আপনি যদি কোনো কারণে আলটিমেটলি এই ভেন্ডারকে 10 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে, যেটা ও টাইম স্লট বলে দেবে, পেমেন্ট করে দেন, তাহলে ভেন্ডার কি করবে, ভেন্ডার আপনাকে আলটিমেটলি একটা সামাও অ্যামাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে। এই ডিসকাউন্টটা কি হলো, আপনার পিওরলি ইনকাম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু আপনাকে ম্যানুয়াল, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে কত টাকার ডিসকাউন্ট পেয়েছি, সেটাও কিন্তু আপনাকে বলতে হবে যে লোকাল কারেন্সিতে। ঠিক আছে, কিন্তু কেউ জিজ্ঞেস করুন না রেন্টের ব্যালেন্স কত আছে, বা কে আপনার ধরুন ইলেকট্রিসিটি, কারণ এগুলো তো আলটিমেট পেমেন্ট হয়ে গেছে, এখানে তো ব্যালেন্সের কিছু নেই। ঠিক আছে, তাহলে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি এই ব্যাপারটা শুধুমাত্র এই সমস্ত জিনিসের ক্ষেত্রেই আলটিমেট প্রযোজ্য হয়। কোন কোন অ্যাকাউন্ট, এই 4টে অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ জিএল অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংকের জিএল অ্যাকাউন্ট, স্টক ওরিয়েন্টেড যে অ্যাকাউন্টটা হবে সেই অ্যাকাউন্টটা, যেটা পরে করব, আর হচ্ছে জিআর অবলিক আইআর, সরি ক্যাশ ডিসকাউন্ট। এই 4টে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি এই চেক বক্সটাতে টিক করব। ঠিক আছে, আর অন্য কোনো কিছু করবো না। এবার হচ্ছে বাকি যে পার্টটা আছে, এই বাকি পার্টটা যখন আমরা ট্যাক্সের কনফিগারেশন শিখবো তখন ট্যাক্সটা ভর্তি করব, যখন আমরা রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট সেগুলো করবো। কিন্তু বাকি দুটো জিনিস আমাদের করতে হবে। যে কোনো জিএল ক্রিয়েট করতে গেলে এখানে লাইন আইটেম ডিসপ্লে বলে একটা চেক বক্স আছে। ঠিক আছে, এই লাইন আইটেম ডিসপ্লে চেক বক্সে আপনাকে টিক মারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লাইন আইটেম ডিসপ্লের ব্যাপারটা কী, লাইন আইটেম ডিসপ্লে ফাংশনটা কী। ধরুন আপনি একটা কোনো পেমেন্ট করছেন, যে কোনো এক্সপেন্সেস পেমেন্ট করেছেন, মাসের হয়তো 2 তারিখে পেমেন্ট করলেন 500 টাকা, এক্সপেন্স ধরুন রেন্টই পেমেন্ট করছেন, আবার ধরুন 10 তারিখে পেমেন্ট করলেন হয়তো 600 টাকা,
আর হয়তো 15 তারিখে পেমেন্ট করলেন 800 টাকা, তাহলে কত টাকা পেমেন্ট হলো? 500, 600, 1100, আর 800 হচ্ছে 1900 টাকা। ঠিক আছে, এইবার ওই পার্টিকুলার রেন্টের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে যদি আপনি লাইন আইটেম ডিসপ্লে কথাটা টিকটা না মেরে রাখেন, তাহলে কি হবে? তাহলে ওই অ্যাকাউন্টের যখন ব্যালেন্স ডিসপ্লে করতে যাবেন, তখন এই যে ব্রেকআপ করে কোন ডেটে কত টাকা পেমেন্ট হয়েছে এই ব্যাপারটা আসবে না। তাহলে কীরমভাবে আসবে? টোটালটা ক্লাব করে দেখিয়ে দেবে এইটা হচ্ছে ব্যালেন্স 1900 টাকা। ঠিক আছে, তাহলে লাইন আইটেম ডিসপ্লে ব্যাপারটা কি না, লাইন আইটেম ডিসপ্লে ব্যাপারটা হচ্ছে একটা পার্টিকুলার জিএলের যে ট্রানজ্যাকশান ডিটেলসটা কবে কত টাকা কীভাবে হয়েছে তা জানবার জন্য আমাদের লাইন আইটেম ডিসপ্লেতে টিকটা মারতে হবে। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে আসছে শর্ট কি। শর্ট কি বলতে কি বোঝায়? শর্ট কিটা হচ্ছে, এটা আমাদের একটা লিস্ট করে রেখে দিয়েছে প্রিডিফাইন্ড এসএপি। শর্ট কি মানে হচ্ছে যখন আমরা সাধারণত পোস্টিং করি, যে কোনো পোস্টিংয়ের ক্ষেত্রে, নট অনলি জিএল, যে কোনো পোস্টিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত দুটো ডেট মেনটেন করতে হয়। দুটো ডেট কি না, একটা ডেটকে বলা হয় ডকুমেন্ট ডেট, আর একটা ডেটকে বলা হয় পোস্টিং ডেট। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট ডেট বলতে কি বোঝায়? ডকুমেন্ট ডেট বলতে বোঝায় যে বিল বা যে ডকুমেন্টসটা দিয়ে আপনি পেমেন্ট করছেন, বা যে ডকুমেন্টসটার থেকে আপনি ইনফরমেশান নিয়ে পেমেন্ট করছেন, সেই ডকুমেন্টসের উপর যে একটা ডেট লেখা আছে, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট ডেট। ঠিক আছে, আর পোস্টিং ডেট বলতে কি? পোস্টিং ডেট বলতে বোঝায় যে দিনকে আপনি পোস্টিং করছেন সেই দিনকার ডেট, বেসিক্যালি ওইটাই কিন্তু অ্যাকাউন্টসে হিটটা হয়, পোস্টিং ডেটটা। ঠিক আছে, তাহলে এখানে ডকুমেন্ট ডেট পোস্টিং ডেট সেম হতে পারে, ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে, বাট কোনো ক্ষেত্রেই ডকুমেন্ট ডেট কিন্তু পোস্টিং ডেটের পরে হয় না। পোস্টিং করবো, আবার ঠিক উল্টোভাবে যদি দেখতে চাই, পোস্টিং ডেট ডকুমেন্ট ডেট সেম হতে পারে, পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের পরে হতে পারে, কোনোভাবেই পোস্টিং ডেট কিন্তু ডকুমেন্ট ডেটের আগে হতে পারে না। ঠিক আছে, তো এখন শর্ট কি ব্যাপারটা কি? ধরুন আজকে আপনি দেখতে চাইছেন, যখন ব্যালেন্সগুলোকে ডিসপ্লে দেখতে চাইবেন কোনো জিএলের ক্ষেত্রে, তাহলে একটা তো লিস্ট আপনাকে শো করবে, সেই লিস্টটা কোন সিরিয়ালে শর্ট করবে সেই শর্টিংটা এইখানে আমাদের শর্ট কি থেকে আমরা দেখতে পাই। এখানে দেখুন শর্ট কিতে দেওয়া আছে আমাদের এই সমস্ত অপশানগুলো। এই অপশানগুলোর মধ্যে যে অপশানটা আমরা চুজ করব, দেখুন পোস্টিং ডেট আছে, ডকুমেন্ট ডেট আছে, আদার্স অনেক কিছু আছে। তো আপনি যদি ডকুমেন্ট ডেট ওয়াইজ শর্টিং করতে চান, তাহলে আপনাকে লিস্টে ওই ডকুমেন্ট ওয়াইজ যে ডকুমেন্ট যে ডেটে হয়েছে সেই ডেট ওয়াইজ শর্টিংয়ে দেখাবে। আপনি যদি পোস্টিং ডেট দেখতে চান, যেটা আপনি চুজ করবেন এখানে, তাহলে ডিসপ্লে পার্টে ওখানে কিন্তু এই শর্টিং ব্যাপারটা এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে এইখানে দেখুন এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাতে কি হচ্ছে? অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কোড। কেন অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কোড? অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কোড এই জন্যই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আলটিমেটলি কন্ট্রোল হচ্ছে কোম্পানি কোডের দ্বারা। কেন না, এই অ্যাকাউন্টের যে কারেন্সি, এই কারেন্সিটা আলটিমেট কোম্পানি কোডের মাধ্যমে পেয়েছে। প্রথমে আমাদের এটা ফিল আপ করতে হয়েছে, অতএব এটা অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কোড। বুঝে গেল? ক্লিয়ার? নেক্সট আসছি ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট। আমি একটা কথা বলেছিলাম যখন আলটিমেটলি জিএল এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ করেছিলাম, যে জিএল ক্রিয়েশনের জন্য ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কম্পালসারি। উইদাউট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ আমরা জিএল ক্রিয়েট করতে পারি না। ঠিক আছে, তাহলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা কী ছিল না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ছিল স্ট্রাকচার অফ দ্য ফিল্ড। যে কোনো জিএলের যে স্ট্রাকচারাল ব্যাপারটা, কোন কোন ফিল্ড কোন কোন জিএল, দেখুন সব জিএল তো আর একই রকম হয় না, বিভিন্ন জিএল বিভিন্ন রকমের জিএল হবে। যখন যেটা অ্যাসেট হবে সেটা অ্যাসেট, আবার অ্যাসেটের ক্ষেত্রে ক্যাশটাও একটা অ্যাসেট, আবার ব্যাঙ্কটাও একটা অ্যাসেট। আবার দেখুন কখনো কখনো হয়তো দেখা যাবে এও একটা অ্যাসেট, আপনার কী নাম বলে ওটাকে,
ফার্নিচারও একটা অ্যাসেট, আবার কখন দেখবেন আপনি আপনার ক্লোজিং স্টকটাও অ্যাসেট। তাহলে আছে যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট, এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট সাধারণত আমরা কোথায় দেখাচ্ছি না, আমরা আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেটের কি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার হয়। কারণ দেখুন ফার্নিচার বা আদার্স প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা যা আলাদা যেগুলোর ওপর আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ হয়, বাট দেখুন ক্যাশ বা ব্যাংক এগুলোর ওপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ, কারণ ওগুলো ফিক্সড, ওগুলো কোনো কমবে না। ঠিক আছে, আমি যদি খরচা না করি, তাহলে এখানেও কিন্তু এই অ্যাসেটের মধ্যে সাব ক্লাসিফিকেশান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক এনিওয়ে, তো এই যে বিভিন্ন রকম মানে জিএল বানানোর জন্য যে বিভিন্ন ফিল্ডের স্ট্রাকচার, সেই ফিল্ডের স্ট্রাকচারটা আমরা কোথায় করে রেখে দিয়েছিলাম, আমরা করে রেখে দিয়েছিলাম যখন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট বানিয়েছিলাম, ভেরিয়েন্ট বানানোর সময় গ্রুপের মধ্যে কপি করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই গ্রুপ থেকে আমরা একটা চুজ করে নিয়েছিলাম, বোঝা গেল? তাহলে এবার এইখানে যখন একটা জিএল ক্রিয়েট করব, এইখানে এসে আমাকে ওই পার্টিকুলার কোন গ্রুপটা আমি নেব সেটা এই লিস্ট থেকে কিন্তু আমাকে বলে দিতে হবে। দেখুন ওই যখন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের দেখিয়েছিলাম, তখন আমি সবকটা গ্রুপ এরকম দেখিয়েছিলাম। ঠিক আছে, এই গ্রুপগুলো কিন্তু আলটিমেটলি তার মানে এইখানকার ফিল্ডটা, এগুলো খুব ভালো করে শিখুন। এই যে ফিল্ড, এই ফিল্ডটার সঙ্গে কার লিঙ্ক আছে না, ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের লিঙ্ক আছে। কারণ কি, ওই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে গ্রুপটা রয়েছে। এটা যে লিঙ্কটা না থাকতো তাহলে না, আচ্ছা গ্রুপকে কন্ট্রোল তো ওখানে করছে, তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে কী সম্পর্ক হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে এই যে চার্ট অফ অ্যাকাউন্টসের যে ফিল্ডটা, এই ফিল্ডটার সঙ্গে ওই পার্টিকুলার ভ্যারিয়েন্টের লিঙ্ক করে রেখে দিয়েছে ইন্টারনালি, তবে তো ওখান থেকে পিক করতে পারছে। আজকে ধরুন এই যে কন্ট্রোল ডেটাতে আলটিমেটলি যে কারেন্সিটা কিসের জন্য, যেহেতু আমরা কোম্পানি কোডের কারেন্সি ও যে ওর সঙ্গে লিঙ্ক করে রেখে দিয়েছে। তো এইটাও দেখুন কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, মানে ডকুমেন্ট ক্রিয়েশন মানে কি, একটা ডকুমেন্ট তৈরি করতে গেলে আমরা জিএল লাগবে। তো এই ডকুমেন্ট ক্রিয়েশন অফ কন্ট্রোল ইন কোম্পানি কোড, মানে এইখানকার কন্ট্রোলিংটাও কিন্তু, মানে এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটার কন্ট্রোলিংটাও কিন্তু আলটিমেটলি কার হাতে রয়েছে না, কোম্পানি কোডের হাতে রয়েছে। তাহলে আমাদের যে তিনটে স্ক্রিন হলো, এই তিনটে স্ক্রিনের মধ্যে কি একটা টাইপ ডেসক্রিপশন, ঠিক আছে, একটা টাইপ ডেসক্রিপশন, একবার স্ক্রিনটা টাইপ ডেসক্রিপশান। এই টাইপ ডেসক্রিপশানের মধ্যে আমরা এখানে যেহেতু অ্যাকাউন্ট গ্রুপ দিচ্ছি, সেই অ্যাকাউন্ট গ্রুপটা যেহেতু আমরা কোথায় করেছি না, সেটা আমরা করেছি বেসিক্যালি যে চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে। তো এই ফার্স্ট এখানে চার্ট টাইপ ডেসক্রিপশন আপনি একবার ক্লিক করুন। আসছে না কেন? ও এটা এ হয়ে গেছে, একটু ডিসকানেক্ট হয়ে গেছে এনিডেক্স। এবার দেখুন এই যে কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে হচ্ছে যে আলটিমেটলি অ্যাকাউন্ট গ্রুপটা চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে, এবং হচ্ছে এইখানে আমরা আলটিমেটলি এটা কে কন্ট্রোল করছে না, চার্ট অফ অ্যাকাউন্টস কন্ট্রোল করছে। ঠিক আছে, বোঝা গেল এখানে? তো এখানে আমরা টোটাল দিয়ে আবার এখানে যখন আমরা কন্ট্রোল ডেটায় আসছি, কন্ট্রোল ডেটায় এলে দেখছি যে এখানে আমরা করছে অ্যাকাউন্ট কারেন্সি। অ্যাকাউন্ট কারেন্সি আমরা যেহেতু কোম্পানি কোডে মেনটেন করি, সেই জন্য কোম্পানি কোড হ্যান্ডেল করছে। আবার দেখুন ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যখন যাচ্ছি, তখন আমরা কিন্তু আলটিমেটলি কী করছি, তখন আমরা বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে এই কন্ট্রোল করছে, যেটা সেই জায়গাটা কন্ট্রোল করছে বেসিক্যালি কে না, কন্ট্রোল করছে বেসিক্যালি হচ্ছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। এটাও কোথায় ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কোথায় মেনটেন করেছি, আমরা ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা মেনটেন করেছিলাম কিন্তু আলটিমেট ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টে, এবং এই ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটাও কিন্তু আমরা দিয়েছিলাম কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করে দিয়েছিলাম। সেই জন্য এইটা কিন্তু বেসিক্যালি কন্ট্রোল করছে আমাদের কোম্পানি কোড। ঠিক আছে, তাহলে এই তিনটে স্ক্রিন সম্বন্ধে বোঝা গেল। তাহলে দুটো সেগমেন্ট কি, একটা হচ্ছে কোম্পানি কোড সেগমেন্ট, একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেগমেন্ট। কোম্পানি কোড সেগমেন্টে কোন কোন স্ক্রিন,
সেটা আপনি বলতে পারবেন। ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, না 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 না, ওরকমভাবে অ্যান্সার দিলে হবে না। যদি বলে হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার ইন জিএল, দের ইজ টু সেগমেন্ট, এক নাম্বার ওয়ান চার্ট অফ অ্যাকাউন্টস, নাম্বার টু হচ্ছে কোম্পানি কোড, নাম্বার কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস সেগমেন্ট বেসিক্যালি কন্ট্রোল টাইপ ডেসক্রিপশন স্কিন অ্যান্ড কোম্পানি কোড সেগমেন্ট কন্ট্রোল ডেটা অ্যান্ড ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এইবার আসছি, এইটা হচ্ছে এই দিককার পার্টটা হয়ে গেল, যেটা আমরা আলটিমেট। কিন্তু এই স্ক্রিনে আসতে গেলে আমাদেরকে আগে একটা কাজ করতে হবে, যেটাকে বলে অপারেশনাল পার্ট, জিএল এর অপারেশনাল পার্ট। অপারেশন বলতে কি না, জিএল যে ক্রিয়েট করতে গেলে আমাকে তো তাহলে সেটা করতে হবে। তো এইখানে হচ্ছে যে আমরা এই যে বাটনগুলো আছে, এই যে বাঁ দিক থেকে, এটাকে বলছে ফাইন বাটন, এটাকে বলছে ক্রিয়েট বাটন, এটা হচ্ছে ডিসপ্লে বাটন, এটা হচ্ছে চেঞ্জ বাটন, এটা কপি বাটন, এটা ব্লক বাটন, এটা ডিলিশন বাটন, এটা চেঞ্জ অফ কোম্পানি কোড বাটন। ঠিক আছে, এই বাটনগুলো সম্বন্ধে আমাদেরকে একটু অ্যাওয়ার হতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি দেখতে চাইবো যে ফাইন বাটন মানে কি। ফাইন বাটন মানে হচ্ছে যে কোনো কিছু জিনিস জিএলকে ফাইন করা। এই যে এত বড় এটার মধ্যে অনেক জিএল আছে, আমি যদি ক্যাশ বলে কোনো জিএল আছে কি, যদি আমি ক্যাশ বলে দিয়ে এটাকে একটা জাস্ট করে দিলাম, ও আমাকে যদি ক্যাশের জিএল থাকে তাহলে কিন্তু আমাকে পুরো সেই সব জায়গায় নিয়ে চলে যাবে। দেখুন এখানে পেটি ক্যাশ এসছে, আবার কন্টিনিউ করলেন, দেখুন তারপরে আরেকটা জিএল নিয়েছে, আবার পেটি ক্যাশ কাস্টম, আবার দেখুন পেটি ক্যাশ হচ্ছে জার্নাল, এরকম পরপর ক্যাশ ওরিয়েন্টেড জিএল। তার মানে ফাইন বাটনের ফাংশনটা কি? ফাইন বাটনের ফাংশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিএলকে একটা অ্যাকাউন্ট গ্রুপের, এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যেগুলো আমরা ক্রিয়েট করেছি, যেগুলো ডিফারেন্ট অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে ধরে রয়েছে, সেগুলোকে ফাইন করবার জন্য আমরা আলটিমেট ফাইন বাটনের সাহায্য নিতে পারি। চলো নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাটন হচ্ছে ক্রিয়েট বাটন। ক্রিয়েট বাটনটা কি? ক্রিয়েট বাটনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিএলকে ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিএলকে ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, ক্রিয়েট বাটনের সাহায্য দেয়। তাহলে ক্রিয়েট বাটনের ফাংশন হচ্ছে পার্টিকুলার কোনো জিএলকে ক্রিয়েট। এখানে যেই জিএলগুলো এটা ক্রিয়েট করলাম, প্রথমে কি চাইছে? প্রথমেই চাইছে হচ্ছে কোম্পানি জিএল অ্যাকাউন্ট এবং কোম্পানি কোড। ঠিক আছে, প্রথমে জিএল অ্যাকাউন্ট, এই জিএল অ্যাকাউন্টের যে নাম্বারটা দেবো, নাম্বারটা কোন নাম্বারটা দেবো? যে জিএল অ্যাকাউন্টের গ্রুপে যে জিএল ক্রিয়েট করো সেই জিএলের নাম্বারটা দেবো, এবং তার সঙ্গে কোম্পানি কোড দেবো। যেই কোম্পানি কোড দেবো ওর সঙ্গে সঙ্গে আমাকে এখানে কিন্তু এই দিকে নিয়ে চলে আসবে, এবং নিয়ে আসার পর আমাকে বলতে হবে এইখান থেকে যে কোন অ্যাকাউন্ট গ্রুপ চুজ করবো। যদি কোনো কারণে ভুল অ্যাকাউন্ট গ্রুপ চুজ করে থাকি, এমন একটা নাম্বার দিলাম যে এক্সপেন্স গ্রুপের, বাট আমি চুজ করছি অ্যাসেট গ্রুপের, ও আমাকে বলে দেবে যে এই অ্যাসেট গ্রুপের নাম্বারটার রেঞ্জ হচ্ছে এত থেকে এত। ঠিক আছে, এটা বলে দেবে আমাকে, এটা আমি যখন করবো তখন দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে ক্রিয়েট বাটন। ক্রিয়েট বাটনটা কি না, মোস্ট ইম্পর্ট্যান্ট কোনো জিএলকে ক্রিয়েট করার জন্য। এবার হচ্ছে ডিসপ্লে বাটন। ডিসপ্লেটা কি? ডিসপ্লে হচ্ছে যে জিএলটা ক্রিয়েট হয়ে গেছে, ধরুন আমি একটা পার্টিকুলার জিএলের উপর, ধরুন এখানে একটা পার্টিকুলার জিএলকে খুলছি আমি, ধরুন এই জিএলটা রাখলাম, জিএলের এবার দেখবো, এটাকে ডিসপ্লে করলাম। যেই ডিসপ্লে করব, দেখুন এখানে অ্যাকাউন্ট গ্রুপটা কিন্তু প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে। ঠিক আছে, এখানে নাম ফাম সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডিসপ্লে মানে শুধুমাত্র দেখার জন্য যে আমি এইখান থেকে দেখলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে দেখার জন্য। নেক্সট হচ্ছে চেঞ্জ বাটন, পেন্সিল বাটন। চেঞ্জ মানে কি, যদি কিছু চেঞ্জ করতে চাই, ক্রিয়েট করলাম, চেঞ্জ করলাম, যে এইখানে যদি কিছু চেঞ্জেস, কোন চেঞ্জেস করতে পারবো, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। চেঞ্জেস যেগুলো করতে পারবো সেটা হচ্ছে এই টেক্সট চেঞ্জ করতে পারি, ব্যালেন্স শিটকে পিএল করতে পারি, বাট অ্যাকাউন্ট গ্রুপ নইব কোনো দিন চেঞ্জ করতে পারবো না, কারণ আমি অ্যাকাউন্ট গ্রুপের নাম্বার দিয়েছি, মানে ওই নাম্বার ওই গ্রুপের মধ্যেই হবে। ঠিক আছে, কন্ট্রোল ডেটার মধ্যে কি হয়তো খুব যে লাইন আইটেম ডিসপ্লে শর্ট কি না তাহলে দিতে পারবো, আর হয়তো ফিল্ড স্ট্যাটাস গ্রুপ যদি কিছু চেঞ্জেস থাকে করতে পারবো, বাট কোনো কারণে কোনো রকমভাবে আমরা অ্যাকাউন্ট গ্রুপ চেঞ্জ করতে পারবো না, সেই অ্যাকাউন্ট গ্রুপই থাকবে। বাট ওই চেঞ্জ হয়ে প্রফিট অ্যান্ড লসকে ব্যালেন্স শিট করতে পারি, ব্যালেন্স ওটা অন্য জিনিস, ভুল হলে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পেন্সিল বাটনের ফাংশনটা বুঝে নিলাম, পেন্সিল বাটন কী কাজ করে।
নেক্সট হচ্ছে কপি বাটন। কপি বাটন বলতে কি বোঝায়? কপি বাটন বলতে বোঝায় যে ধরুন একটা পার্টিকুলার জিএল কোনো একটা কোম্পানি করে ক্রিয়েট হয়ে রয়েছে, আপনি সেম জিএলের নাম্বারিংটা আপনি চাইছেন যে আপনার জিএলও আপনার কোম্পানি করে ওই নাম্বারে ওই জিএলটা হবে। ভালো করে বুঝুন, ধরুন আপনি যে জিএলে আপনি যে একটা কোনো পার্টিকুলার কোম্পানি করে একটা জিএল ক্রিয়েট হয়ে রয়েছে, কি বলছি না, কোনো একটা কোম্পানি করে একটা জিএল ক্রিয়েট হয়ে রয়েছে, আপনি চাইছেন যে একটা পার্টিকুলার আপনার নিজস্ব কোম্পানি করে ওই সেম জিএলটা ক্রিয়েট করতে। নাম্বার সেম রাখতে পারেন, আলাদা রাখতেও পারেন, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট এবার হচ্ছে যদি কপি করতে চান, মানে সব কিছু একই থেকে যাবে, যা যা প্রপার্টি ওখানে চুজ হয়েছে এখানে তাই চুজ হবে, তখন আমরা কপি বাটনের সাহায্য নিতে পারি। এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি। এবার আপনি বলবেন, আপনি যদি চান যে আপনার কোম্পানি কোডেই কোনো একটা জিএল ক্রিয়েট হয়েছে, সেই জিএলের যা যা প্রপার্টি হয়েছে সেই প্রপার্টি হয়েছে আমি একটা নতুন জিএল ক্রিয়েট করবো। ব্যাপারটা কীরকম? ধরুন আমি রেন্ট জিএল ক্রিয়েট করেছেন, রেন্টের নাম্বার দিয়েছেন হচ্ছে 2001, আপনি চাইছেন প্রিন্টিং স্টেশনারি জিএল ক্রিয়েট করবেন। প্রিন্টিং স্টেশনারি জিএলটা কি? প্রিন্টিং স্টেশনারি জিএলটাও তো সেম জিএল, মানে সেম এক্সপেন্স, সেম সমস্ত কিছু প্রপার্টি এক, শুধু কী হবে নামটা চেঞ্জ হয়ে যাবে। তো সেখানে আপনি কি করলেন, ওখানে কপিতে গিয়ে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিয়ে আলটিমেটলি কী করছেন যে আমি ওখানকার ভেতরে যা চেঞ্জ করা করে দিচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে কপি বাটনের ফাংশন। তাহলে কপি মানে কি? কপি হচ্ছে একটা জিএল কোনো একটা পার্টিকুলার কোম্পানি কোড থেকে আমরা কপি করে আমার কোম্পানি করে নিয়ে আসতে পারি, বা আমার নিজস্ব কোম্পানি কোডের মধ্যেই আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কপি করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে কোম্পানি কোড। ওকে, নেক্সট হচ্ছে ব্লক বাটন। ব্লক মানে কি? ব্লক করে দেওয়া মানে কোনো একটা জিএলকে ব্লক করে দিলে সেই জিএলে কিন্তু আমি আর এন্ট্রি করতে পারবো না। কোনো একটা জিএলকে যদি ব্লক করে দিই সেই জিএলে কিন্তু আমি আর এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে। তো এইবার হচ্ছে যখন এন্ট্রি করতে পারবো না তখন কি হবে? তখন এন্ট্রি করতে যখন পারবো না তখন হচ্ছে যে যে দেখবো কি না সম্ভব হবে না ওখানে, তো ঠিক আছে। তো এইবার হচ্ছে যখন এন্ট্রি করতে পারবো না, বেসিক্যালি কি হচ্ছে যে তখন আমরা আলটিমেটলি কী করব, তখন আমরা বেসিক্যালি আলটিমেটলি ওই জিএলটাকে আর কোনো কাজে লাগাতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে কোনো জিএলের মধ্যে যদি এন্ট্রি থাকে, ঠিক আছে, ধরুন কোনো জিএলের মধ্যে একটা এন্ট্রি করা রয়েছে, আপনি কিন্তু সেইভাবে সেটাকে ব্লক করতে পারবো। ওই ওই অবস্থায় ওই ওই যে যতটুকু এন্ট্রি আছে অতটুকু এন্ট্রি কিন্তু অ্যাকাউন্টসে এফেক্ট করবে না। এসে হুম, ঠিক আছে, আমি কিন্তু ডিলিট করতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। জিএল ডিলিট করে যা এখানে আমাদের কাজ নয়, 1 নম্বর আপাতত টেম্পোরারি বলে দিলাম এটা, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে বাটনটা আছে ওই বাটনটার নাম হচ্ছে ডিলিশন বাটন। সেট ফর ডিলিশন। সেট ফর ডিলিশন বলতে কি বোঝায়? ডিলিশন ইউজ করেছে, ডিলিট কথাটা ইউজ করেনি, ভালো করে দেখুন, ও কিন্তু ডিলিশন কথাটা ইউজ করেছে, ডিলিট ইউজ করেনি। ডিলিশন মানে কি? সেট ফর ডিলিশন বলেছে। ডিলিশন মানে হচ্ছে কোনো একটা জেল আপনি ক্রিয়েট করেছেন, ভালো করে শুনুন, কোনো একটা জেল আপনি ক্রিয়েট করেছেন, এই জেলটা আপনি দেখছেন যে আমার কোনো কারণে একটা কোনো টেকনিক্যাল মিস্টেক হচ্ছে, কোনো ভুল হয়েছে, কোনো কিছু একটা হয়ে গেছে, ঠিক আছে। আপনি কিন্তু এই জিএলটাকে আলটিমেট সেট ফর ডিলিশন করতে পারেন অন দ্যাট কন্ডিশন যদি সেই জিএলের মধ্যে কোনো এন্ট্রি না থাকে। একটা জিএল আপনি ক্রিয়েট করেছেন, সেই জিএলের ক্ষেত্রে আপনি মনে হচ্ছে আপনার কোনো জিএলটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এই জিএলটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করা সম্ভব হচ্ছে না, তো সেই জিএলটাকে আপনি একটা ডিলিশন মার্ক বসিয়ে দিতে পারেন। ডিলিশন মার্ক বসিয়ে দিলে সেখানে আপনি কোনো এন্ট্রি করতে পারবেন না, বাট ডিলিশন তখনই পসিবল হবে যদি ওই জিএলের মধ্যে কোনো এন্ট্রি না থাকে। এন্ট্রি থাকলে ডিলিশন করা যায় না, বাট এই জিএলটা কিন্তু আপনাকে
অ্যাকাউন্টসে শো করবে না, বাট ওই নাম্বারটা মুছেও যাবে না। ভালো করে বুঝুন, ধরুন 1 2 3 4 করে 10টা জিএল করেছেন, আপনি 6 নম্বর জিএলটাকে ডিলিশন করবেন, 6 নম্বর জিএলটা আপনার অ্যাকাউন্টসে আসবে না। আবার 6 নম্বর জিএলটা যে ডিলিশন করে দিয়েছেন, তার মানে ওই 6 নম্বর জিএলে কিন্তু ওই নাম্বার দিয়ে আপনি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল, আপনি অন্য জিএল করবেন সেটাও করতে পারবেন না। না, না, আবার এরকমও হবে না যে অন্য অন্য জায়গায় যেমন হয় যে ছয়ের জায়গায় 7টা বা 6 চলে এলো, পরে স্কিপ করে আগে অ্যাডজাস্ট হয়ে গেল, সেরকমও হবে না। ঠিক আছে, গ্যাপই থাকবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে মেইন ডিফারেন্সটা কি হলো ডিলিশন আর ব্লকের মধ্যে? ডিলিশন আর ব্লকের মধ্যে ডিফারেন্স হলো, কোনো জিএলের মধ্যে যদি এন্ট্রি থাকে তাহলে তাকে আমি ব্লক করতে পারি, বাট কোনো জিএলের মধ্যে যদি এন্ট্রি থাকে তাকে আমি ডিলিশন করতে পারবো না। ডিলিশন করতে গেলে সেই জিএলটা এমটি জিএল হতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে চেঞ্জ কোম্পানি কোড, মানে আপনি একটা কোম্পানি কোডে আছেন, আপনি সেই কোম্পানি কোড থেকে যদি অন্য কোম্পানি কোডে যেতে চান, তখন এখানে আপনি এখানে দিলেন আপনার কোম্পানি কোডে যাবেন, তখন আপনি আপনার কোম্পানি কোডের নামটা লিখে ক্লিক করলে আপনার কোম্পানি কোডের স্ক্রিনটা এখানে খুলে দেবে এখানে। বাট কোম্পানি কোড চেঞ্জ তখনই করা যায় যদি মিনিমাম একখানা জিএল ক্রিয়েট করা যায়। দেখুন আজকে আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার কোম্পানি কোডের নাম কি? হ্যাঁ, এখানে দেখুন কি বলছে, স্পেসিফাই আর এক্সিস্টিং ভ্যালু, মানে একটাও তো কোনো জিএল ক্রিয়েট নেই। ঠিক আছে, মিনিমাম একটা জিএল ক্রিয়েট না হলে ওই এই স্ক্রিনটাকে ও অ্যাক্টিভেট করে দেখাতে পারে না, কারণ এখানে কি দেখাবে, ও তো দেখাতেই পারে, সবই তো ব্ল্যাঙ্ক দেখাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে টোটাল পার্টটা হচ্ছে আপনার একটা জিএল অ্যাকাউন্টের অপারেশনের পার্ট। ঠিক আছে, টোটাল পার্টটা। এবার একটা তাহলে আমি জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরুন আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে FS00 ফ্রেশ করে করুন। ঠিক আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এবার ধরুন অ্যাসেট ক্রিয়েট করবো, ধরুন অ্যাসেটের নাম্বার কত দেওয়া হয়েছিল 1 থেকে 1000। আপনি যদি ব্যাংক ক্রিয়েট করতে চাই তাহলে ধরুন নাম্বার 1 দিয়ে দিন, ট্যাবে গিয়ে আপনার কোম্পানি কোডটা দিয়ে দিন। হ্যাঁ, এন্টার। দেখুন যেই দিলেন এখানে কোম্পানি কোড চেঞ্জ হয়ে আপনার কোম্পানি কোড চলে এলো। এবার আপনি অ্যাসেট চুজ করলেন, ব্যালেন্স শিট, এখানে শর্ট টেক্সটে ব্যাংকের শর্ট ফর্ম, ওরকম ব্যাংক না, ব্যাংকের নাম লিখতে হবে, তো ব্যাংক বলে তো ব্যাংক হয়, বডি ব্যাংকের অরিজিনাল নামটা লিখুন। হ্যাঁ, তবে তো ব্যাংকটা বুঝতে পারবেন কোন ব্যাংকে হচ্ছে না। হ্যাঁ, SBI দিতে পারতেন। হ্যাঁ, হয়ে গেল। এবার এটা হচ্ছে, এটা অনলি ব্যালেন্স হবে কারণ যেহেতু এটা হয়েছে। লাইন আইটেম আর শর্ট কি ঠিক মারুন, শর্ট কিতে চলে যান, ড্রপ ডাউন, পোস্টিং ডেট দিয়ে দিন। এবার হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। ঠিক আছে, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্টে গিয়ে দেখুন এখানে সাধারণত ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা করি G05 ব্যাংক অ্যাকাউন্ট অব্লিগেটরি ভ্যালু রেট, অনেকে করে G09। আপনি G05টাকে ডাবল ক্লিক করুন, আমি সাধারণত 5ই নেই সাধারণত। ঠিক আছে, হলো, হয়ে সেভ।
এইবার আপনি আপনার মতো করে কোম্পানি কোডটা চেঞ্জ করুন। এই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে গেছে। এখন বাজে 9:47, পাক্কা 9:02-তে আমি এই শুধু জিএল অ্যাকাউন্টটা শুরু করেছিলাম। অলমোস্ট 45 মিনিটস, আমি ধরছি 5 মিনিট একটু কথা বলা হয়েছে। হ্যালো, 5 মিনিট হয়তো একটু আধটু কথা বলা হয়েছে, টোটাল এইটুকুনি পার্ট বোঝাতে 40 মিনিট টাইম লাগলো। আপনি আপনি এর আগে তো কোনো একটা জায়গা থেকে করেছেন, ঠিক আছে? এই দেখুন এইখানে বোঝার চেষ্টা করুন, এইখানে ফিল্ড সার্ভিস গ্রুপটাকে ও কী করে পিক করলো। তার মানে ও যখন যে প্রোগ্রামটা বানিয়েছে সে তার মানে এইখানকার সঙ্গে ওই জায়গাটা লিঙ্ক করেছে, তবে তো পেয়েছে, ঠিক আছে আলটিমেটলি। তো এবার এক্সপেন্স আপনার গ্রুপ কত আছে জানেন কি জানেন না? ধরুন আমি ধরুন করছেন, ধরুন আচ্ছা ভুল করে আপনি 2001 দিয়েছেন, এটা শিখে নিন। ভুল হলে কি করবেন? কন্টিনিউ, আগে টাইপ ডেসক্রিপশন স্ক্রিনে আসতে হবে। এবার আমি অ্যাকাউন্ট গ্রুপ চুজ করছি, এক্সপেন্সেস কি বললো দেখুন, অ্যাকাউন্ট গ্রুপ এক্সপেন্সেস অনলি ডিফাইন অ্যাকাউন্টস ফ্রম 3001 থেকে 4000। আচ্ছা এইরকম যখন হবে তখন আপনি এখান থেকে বেরোবেন না, না বেরিয়ে প্রথমে এই যে হলুদ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, করার পর আপনি লাল বাটনটায় ক্লিক করবেন, করে আপনি নো করবেন, করে আবার আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন, করে 3001 দিন দিয়ে কন্টিনিউ করুন। দেখুন ওই স্ক্রিনেই রয়ে গেলেন, নাহলে আপনাকে পুরো মেশিন থেকে বেরোতে হবে, ওই জিএলে আবার FS00 করতে হবে, সেখানে করতে হবে, ঠিক আছে? মাথায় রাখবেন হলুদ লাল, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের কি করে শিখেছিলেন হলুদ লাল। ইস্ট বেঙ্গলের জার্সি হচ্ছে লাল হলুদ, আর এটা এগুলো আমার নিজস্ব বানানো প্রিন্সিপালস, এগুলো কোনো এসএফের প্রিন্সিপালস নয়। তাহলে আমাকে কী করে মনে রাখবো হলুদে রাখবো না? তার না, ইস্ট বেঙ্গলের জার্সির উল্টোটা বলতে হবে। কেউ ইস্ট বেঙ্গল জার্সি হলুদ লাল বলে না, সবাই বলে লাল হলুদ, ঠিক আছে? তাহলে আমাকে উল্টোটা, ইস্ট বেঙ্গল জার্সি উল্টোটা, তাহলে এখানেও আমাকে ঠিক এই, তাহলে বুঝতে পারছেন কোন লেভেলটাকে আমি এডুকেশনের পেছনে দিয়েছিলাম। তাহলে আমাকে এই লেভেলটা চুজ করে, এটা 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 কিন্তু এটা আমার নিজস্ব ধারণা তৈরি করা, এটার সঙ্গে কোনো এসএপির লজিক নেই, ঠিক আছে? হলো, এবার আপনি অ্যাকাউন্ট গ্রুপ চুজ করুন, এক্সপেন্সেস। যা ইচ্ছা দিন না, কোনো অসুবিধা নেই, লজিকটা মাথায় রাখলেই হয়ে গেল, করাটা নিজের উপর। ডেফিনেটলি। হলো, তাহলে আমাদের রেন্ট হলো। এবার আপনি ধরুন আপনি চাইছেন যে আপনি আপনি হয়তো 5-7টা পরপর এক্সপেন্সেস ক্রিয়েট করুন, তাহলে আপনি যে আবার ওখানে গিয়ে ক্রিয়েট করেন, ধরুন একই, ধরুন আপনি রেন্ট, প্রিন্টিং স্টেশনারি, ট্রাভেলিং, স্টাফ ওয়েলফেয়ার, ইলেকট্রিসিটি, আর হচ্ছে
টেলিফোন চার্জেস, এই 6টা এক্সপেন্সেস করবেন। তারপর রেন্ট হয়ে গেছে, আপনি কী করুন, প্রিন্টিং স্টেশনারি, তখন আপনি এখানে কপি বাটনে ক্লিক করুন। সব কটা অপশনই শিখিয়ে দিচ্ছি করে। এবার তাহলে এটা 3002 হবে, 3002 হলো, কন্টিনিউ করে দিন। এই রেন্টের জায়গায় শুধুমাত্র চেঞ্জ করে দিন। না, সব কটা চেক করে দেখে নিন, প্রত্যেকটা স্ক্রিনকে আবার দেখে নিন, এটা সব ঠিকই আছে, কিছু করতে হবে না, এটাও ঠিক আছে, দেখে নিন একবার, জাস্ট দেখার জন্য, এটা কোনো প্রিন্সিপালস নয়। হলো, এবার সেভ। তাহলে এটা একবার যখন দেখলেন, আর পরেগুলো না দেখলেও চলবে, বাকিগুলো আমি করে দিন। হয়ে গেল। তাহলে আমাদের এখানে জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশনটা মোটামুটি শিখে গেলেন। জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশনে আশা করি আর কোনো প্রবলেম হবে না। এরপর আমি আর একটা টপিক শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। নেক্সট দিনকে আমরা জিএল অ্যাকাউন্টের পোস্টিং শিখব। সেটা হচ্ছে ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জেস। এসএপিতে আমরা অন্য অন্য জায়গায় যেগুলো হয় না, এসএপিতে আপনি কতগুলো ভাউচার বানাবেন, কী টাইপের ভাউচার বানাবেন, তার নাম্বারিং কীরমভাবে, কতটা কীরমভাবে হবে, এভরিথিং আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। এসএপিতে ভাউচারকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় ডকুমেন্ট, ঠিক আছে? ভাউচারগুলোকে বলা হয় ডকুমেন্ট, যে কোনো ইনভয়েসকেও ডকুমেন্টই বলা হয়। বিলিং ডকুমেন্ট, ঠিক আছে, ডেলিভারি ডকুমেন্ট, পারচেস ডকুমেন্ট, এরকম সমস্ত। তো এই যে ডকুমেন্ট টাইপ কথাটা কেন বলেছে না, দিস ইজ মিনস টাইপ অফ ডকুমেন্ট। ডকুমেন্ট টাইপ মিনস হোয়াট না, টাইপ অফ ডকুমেন্ট। কী টাইপের ডকুমেন্ট আপনি করতে চাইছেন, সেই টাইপটা হচ্ছে। কারণ কি, ধরুন আজকে একটা ইনভয়েসগুলো, এই ডকুমেন্টগুলো যখন কেউ ফাইলিং করবে, সেই লোকটা তো আর এসএপি জানবে এরকম ব্যাপার নয়, সে তো নন এসএপি পার্সন। সেই নন এসএপি পার্সনের পক্ষে কিন্তু পসিবল নয় যে
আলটিমেটলি ওই এসএপির এন্ট্রি দেখে বুঝে সেগুলো ফাইলিং করা। সে কী দেখে ফাইলিং করবে? ডকুমেন্ট টাইপ দেখে সেগুলোকে শর্টিং করবে এবং তার যে নাম্বারিং, সেই নাম্বারিং ওয়াইজ সেগুলো সে ফাইলিং করবে, রাইট? তো এখানে আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে ডকুমেন্ট টাইপ ব্যাপারটা এসএপিতে ইনবিল্ট, মানে বাই ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে করা আছে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কতগুলো ওই টাইপের ডকুমেন্ট বানাবো, তার তো রেঞ্জ আমাকে বলতে হবে। সেই রেঞ্জটা যেখানে স্টোর থাকে, সেই রেঞ্জটা কিন্তু কোনোদিন ডকুমেন্ট টাইপের মধ্যে স্টোর হয় না। খুব ভালো করে বুঝবেন, ওই রেঞ্জ কিন্তু ডকুমেন্ট টাইপের মধ্যে স্টোর হয় না। ওই রেঞ্জ কোথায় স্টোর হয় না, রেঞ্জ যার মধ্যে স্টোর হয় সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার রেঞ্জেস। নাম্বার রেঞ্জেস ফাংশন কি? নাম্বার রেঞ্জেস স্টোর করে রেঞ্জ অফ ডকুমেন্ট রেঞ্জ নাম্বার, সে ওই রেঞ্জটাকে ওর মধ্যে ঢুকিয়ে রাখে, ঠিক আছে? তাহলে এখন একটা নর্মাল কোয়েশ্চেন চলে আসবে, তাহলে আমাকে তো এই ডকুমেন্ট টাইপ এবং তার নাম্বার রেঞ্জটাও কিন্তু এসএপিতে ক্রিয়েট রয়েছে, ভালো করে বুঝবেন। ডকুমেন্ট টাইপও এসএপিতে বাই ডিফল্ট ক্রিয়েট করা রয়েছে এবং নাম্বার রেঞ্জও আমাদের এখানে ক্রিয়েট করা রয়েছে। তাহলে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, তাহলে কি এইটা কি আমাদের আলটিমেটলি করতে হবে, কি নাম বলে ওটাকে, লিঙ্ক করতে হবে? না, লিঙ্কটাও করা আছে। কেন লিঙ্কটা করা আছে না, এসএপি এই দুটোকে করে এবং লিঙ্কও করে রেখে দিয়েছে। এসএপি ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করেছে, এসএপি নাম্বার রেঞ্জেস ক্রিয়েট করেছে এবং সেটাকে লিঙ্ক করে রেখে দিয়েছে। এবং সেই লিঙ্ক টোটাল জিনিসটা সে কোথায় করেছে না, ক্লায়েন্ট লেভেলে। তাহলে আপনি যখন আপনার পার্টিকুলার কোম্পানি কোডে একটা কোনো পার্টিকুলার ডকুমেন্ট টাইপের রেঞ্জ বানাতে চাইছেন, তাহলে ওই যে পার্টিকুলার জিনিসটা আপনার ক্লায়েন্ট লেভেলে আছে, ওইখান থেকে আপনি আমরা কোম্পানি করে কপি করে, মানে জাস্ট কল করে রেঞ্জটা বানিয়ে দেবেন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা কি বানাবো? বেসিক্যালি আমরা বানাবো যে রেঞ্জ অফ নাম্বার রেঞ্জেস। রেঞ্জটা বানাবো, ডকুমেন্ট টাইপও বানাবো না আর নাম্বার রেঞ্জও বানাবো না। দুটোই এসএপি বানিয়েছে, বানিয়ে করে রেখে দিয়েছে। আমরা যেটা করব, নাম্বার রেঞ্জের রেঞ্জটা তৈরি করব, ঠিক আছে? এইবার নাম্বার রেঞ্জের যে রেঞ্জটা তৈরি করব, সেই নাম্বার রেঞ্জের রেঞ্জটা কতটা কী হবে, কোন ডকুমেন্ট টাইপের ওপর কী হবে, সেইটা আমরা মেশিনকে বলে দেব, ঠিক আছে? এসএপিতে নাম্বার রেঞ্জ দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে OBA7, দেখুন এখানে সমস্ত ডকুমেন্ট টাইপগুলো ক্রিয়েট করা রয়েছে। এবং দেখুন এই যেমন এখানে আছে, যেমন DR কাস্টমার ইনভয়েস, DZ কাস্টমার পেমেন্ট। এবার দেখুন নিচের দিকে এলে এখানে KR ভেন্ডার ইনভয়েস, KZ ভেন্ডার পেমেন্ট। আমরা যখন GL এর ডকুমেন্ট করব, তখন সেটা হচ্ছে GL এর ডকুমেন্ট টাইপ হচ্ছে SA, ঠিক আছে? SA হচ্ছে GL ডকুমেন্ট। দেখুন যে GL ডকুমেন্ট, এই S এর ওপর ডবল ক্লিক করলাম, করতে আমার এখানে কি দেখাচ্ছে না, এই GL ডকুমেন্টের নাম্বার রেঞ্জ হচ্ছে 01। তার মানে এই 01 নাম্বার রেঞ্জটা অলরেডি মেশিন এসএপি করেছে এবং এস এর সঙ্গে লিঙ্ক করে রেখে দিয়েছে, ঠিক আছে? আমাকে যেটা করতে হবে, এর রেঞ্জ কত হবে সেটা বলে দিতে হবে। এবার দেখুন এখানে একটা দেখুন রিভার্স নাম্বার ডকুমেন্ট টাইপ বলে আছে AB। এর মানে কি? ধরুন আপনি GL পোস্টিং 10টা করেছেন, ঠিক আছে? 10টা GL পোস্টিং করেছেন। এবার আপনার কোনো সময় মনে হলো 6 নম্বর GL পোস্টিং যেটা আছে সেটা রিভার্স হবে, ঠিক আছে?
তাহলে রিভার্স হলে তাহলে উল্টো এন্ট্রি হবে, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই যে জিনিসটা রিভার্স হলো আপনি কি করে বুঝবেন? ডকুমেন্ট টাইপ দিয়ে আপনি বুঝতে পারবেন, কারণ ডকুমেন্ট টাইপ ওটাও যদি এসে করতো তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না ওই ডকুমেন্টটা দেখে যেটা রিভার্স না রিভার্স নয়। ঠিক আছে, কারণ ওটাও তো তাহলে পোস্টিংয়ে হয়ে গেল, সেই জন্য ওইখানে ডকুমেন্ট টাইপটা করে দিয়েছে এবি। তাহলে আমি এবি দিয়ে বুঝতে পারবো তাহলে এটা কিন্তু রিভার্স ডকুমেন্ট অফ জিএল, 1 নম্বর। এবার হচ্ছে এইটা যখন এবি হবে তার তো একটা নাম্বারিং হবে, তাও তো একটা নাম্বারিং হবে, তার নাম্বার কত হবে? 1 থেকে 10 অবধি আমি ভাউচার করেছি, 6 নম্বরটাকে রিভার্স করছি, এই 6 নম্বর রিভার্স যখন করছি রিভার্সের নাম্বারিংটা কত হবে? দেখুন, আমি একটা কথা প্রথমেই বলে দিলাম, নাম্বার রেঞ্জ দুটোরই সেম, তাহলে আমি তো 10টা অলরেডি কনজিউম করে ফেলেছি, তাহলে এরপর যে নাম্বারটাই হোক সেটা তার 10-এর পরের নাম্বারটা হবে, তার মানে 11 নম্বর হবে, এবি হবে 11 নম্বর, কারণ একই নাম্বার রেঞ্জেস। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে এই যে জিএল অ্যাকাউন্ট পোস্টিং করছি, কী ধরনের জিনিসকে পোস্টিং করতে পারি? এখানে টাইপ অফ অ্যাকাউন্টস বেস অ্যাসেট করতে পারি, কাস্টমার, ভেন্ডার, মেটেরিয়াল, জিএল। এবার আপনি বলবেন যে অ্যাসেট কীরকম পোস্টিং হচ্ছে? দেখুন, অ্যাসেট পারচেস করলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট যখন পারচেস করছেন বা ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়। ঠিক আছে, তো এবার হচ্ছে অ্যাসেটটা তো আলটিমেট একটা জিএল অ্যাকাউন্ট, তাহলে অ্যাসেট অ্যাকাউন্টটা পোস্টিং করতে পারছি জিএল অ্যাকাউন্টে দিয়ে। আবার দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টও জিএল অ্যাকাউন্ট। আবার দেখুন কাস্টমারের যখন পোস্টিং করছেন কাস্টমারের ক্ষেত্রে তাই, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার। ঠিক আছে, ভেন্ডার যখন ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ঠিক আছে, তো এই ধরনের অ্যাকাউন্ট আমরা এখান থেকে করতে পারছি। আর একটা জিনিস, ধরুন এখন একটা ব্যাঙ্ক থেকে যখন পোস্টিং করবেন, ব্যাঙ্কে তো এই মুহূর্তে কোনো অ্যাকাউন্ট নেই, কোনো অ্যামাউন্ট নেই। ঠিক আছে, তাহলে এখন নেগেটিভ ফিগার হয়ে যাবে। তাহলে নেগেটিভ ফিগারটা কে কন্ট্রোল করছে? না, এখানে আমরা লিখে এখানে টিক মারে যে নেগেটিভ পোস্টিং পারমিটেড। আপনি যদি এটা তুলে দেন তাহলে আপনাকে পোস্টিং করতে দেবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি এইখানকার ফাংশনটা। এবার আপনি এই নাম্বারে যে ইনফরমেশন ক্লিক করুন, কোম্পানি কোড দিন। এবার হচ্ছে এই যে দুটো এই ইন্টারভালটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে স্ট্যাটাস। এখানে এখনো পর্যন্ত কিছু দেখতে পাবেন না। এখানে যদি আপনি ইন্টারভালে যান, এখানে কোনো ইন্টারভাল নেই, শো করবে না, কারণ কোনো ক্রিয়েট হয়নি। ন্যাচারালি স্ট্যাটাসটাও তাই তাই থাকবে। কিন্তু আমি যখন নতুন ইন্টারভাল করবো তাহলে এই চেঞ্জ ইন্টারভালে গিয়ে ক্লিক করবো। এবার হচ্ছে প্লাস ইন্টারভাল, নতুন ইন্টারভাল ক্রিয়েট হচ্ছে, প্লাস ইন্টারভালে ক্লিক করুন। এবার ওখানকার নাম্বার রেঞ্জ কত দেখলেন? 01, তাহলে এখানে 01 দিন। ইয়ার হচ্ছে 2020। এবার ফর্ম নাম্বার কত থেকে দেবেন? এখানে ড্রপ ডাউনে চলে যান, দেখুন নাম্বারিং একটা সিরিয়াল করা আছে এখানে। এই যে টোটাল নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে সমস্ত ভাউচারের জন্য। ঠিক আছে, অল যত ভাউচার হবে। তো আমার সব তো ভাউচার জেলে রাখলে হবে না, সেই জন্য ডবল ক্লিক করে নিয়ে নিন, নিয়ে 2 নাম্বারটা কমিয়ে এটা কমিয়ে দিন, একদম কমিয়ে দিন, 1000 করে দিন, মুছে দিন ওটাকে। দেখুন এখন এই মুহূর্তে কোনো নাম্বারিং হয়নি, ওই জন্য কারেন্ট নাম্বার 0, কোনো পোস্টিং হয়নি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এইখানে এন্টার মেরে সেভ করে দিলে আপনার মেশিন কী করবে? অটোমেটিক্যালি ভাউচার পোস্টিং হতে হতে যাবে। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে আমি ম্যানুয়ালি নাম্বারিং দেবো, সেটা হচ্ছে এক্সটার্নাল চেকবক্স। এটা সাধারণত করে না, তবু বলে দিলাম যদি কেউ ম্যানুয়ালি করতে চায় তো এক্সটার্নাল চেকবক্সে হলো এন্টার মারুন, নিয়ে সেভ, কন্টিনিউ। এবার আপনি যদি জানতেন যে যে এসে ডকুমেন্টের নাম্বার 01, তখন আপনি OB A7-এ না গিয়ে আর একটা ত্রিকোণ আছে
সেই টি কোডটা হচ্ছে FBN1, দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, /n FBN1 করুন। এখানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এখানে আর করতে পারবেন না। নাম্বারে তো একটা বেশি দুবার করা যায় না, ঠিক আছে? তাহলে আপনি ওখানে আপনাকে যেমন সিলেক্ট করে ঢুকতে হচ্ছিল, নাম্বার রেঞ্জটা জানলে ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন, ঠিক আছে? এইটা গেল টোটাল জিএল ক্রিয়েশন এবং নাম্বার রেঞ্জ, ঠিক আছে? নেক্সট দিন আমরা জিএল পোস্টিং করবো, ঠিক আছে?